প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ক্লাস 4-এর আমার বাংলা বইয়ের 17 অধ্যায় সৈয়দ মুজতবা আলীর পাঠান মুলুকে এই গল্পটি নিয়ে আলোচনা করব। গল্পটির লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। তো আমরা প্রথমে একটু লেখক সম্পর্কে জানি। সৈয়দ মুজতবা আলী 1904 সালের 13 সেপ্টেম্বরে আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তার কর্মজীবন কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে জার্মান ও ইংরেজি ভাষার প্রভাষক পদে তিনি যোগ দেন। এরপর দীর্ঘ 10 বছর বারোদা রাজ্যের মহারাজ তৃতীয় সয়াজিরাওয়ের আমন্ত্রণে বরোদা কলেজের তুলনামূলক ধর্মতত্ত্বে অধ্যাপনা করেছেন। 1949 সালের জানুয়ারি মাসে বগুড়া আজিজুল হক কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি দেশে বিদেশে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম এগুলো উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন। তিনি 1974 সালের 11 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা গল্পের লেখক সম্পর্কে জানলাম। আমরা আজকে পড়ব পাঠান মুলুকে। তোমরা জানো যে পাঠান হলো একটি সম্প্রদায়, একটি জাতিকে বোঝানো হচ্ছে। এই গল্পটি যখন আমরা পড়ব, তোমরা এই গল্পটি থেকে এই পাঠানদের জীবনের তাদের জীবন কাহিনী, তাদের জীবনের যে বৈচিত্র্যতা, তাদের আতিথেয়তা, তারা কীভাবে তাদের জীবনযাপন করছেন, তারা কীভাবে জীবনটাকে তারা কীভাবে চালাচ্ছেন, সব বিষয়গুলো এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। তা শুধু তাই নয়, এখানে তাদের যে তারা অতিথিদের সাথে কীরকমভাবে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন, এছাড়াও এখানকার প্রকৃতি এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। তো লেখক একবার পেশাওয়ার গিয়েছিলেন। পেশাওয়ার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সেখানে গিয়ে তিনি পাঠানদের সাথে মিশে তার যে ধারণা হয়েছে, তখনই তিনি এই বিষয়গুলোকে তার এই পাঠানমূলক গল্পে তুলে ধরেছেন। তো তোমরা একটু বই নিয়ে সামনে বসে যাও, আর আমি যেভাবে তোমাদের রিডিং পড়িয়ে অল্প অল্প করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো আমার সাথে তোমরা বোঝার চেষ্টা করো। সর্দারজি চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন। তখনই বুঝতে পারলুম যে পেশাওয়ার পৌঁছতে আর মাত্র ঘণ্টাখানিক বাকি। গরমে, ধুলো, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর স্নানাভাবে আমার গায়ে এক রত্তি শক্তি নেই। বিছানা গুটিয়ে হোলডোল বন্ধ করতেও পারছিলাম না। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে। আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই অংশটুকুতে লেখক নিজেই কথা বলছেন। লেখক যে কথাগুলো ওখানে বলছেন, সেখানে তার নিজস্ব অভিজ্ঞতার কথা, অর্থাৎ তিনি যাত্রা পথে যে অবস্থার সম্মুখীন হয়েছে সেগুলো তিনি এখানে তুলে ধরেছেন। যে তিনি যখন পেশাওয়ার যাচ্ছিলেন, তখন যে তিনি দেখতে পেলেন যে তার সাথে যে সর্দার যে বসেছিল, তিনি কি করছেন, তার দাড়িটা তিনি সাজাচ্ছেন, চুলগুলো সুন্দর করে বাঁধছেন, তারপরে কি করছেন, পাগড়ি পাকাচ্ছেন। তার যে প্রস্তুতি, তার এই প্রস্তুতি দেখে লেখক বুঝতে পেরেছেন যে পেশাওয়ার আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ পরে তিনি পেশাওয়ারে নামবেন। গরমে ধুলোতে তার যে ক্লান্তি ভাব চলে এসেছে, তার আর একটু শক্তিও নেই যে তিনি গাড়ি থেকে নামবেন আর হোলডোল গোছাবেন। এখানে হোলডোল একটা নতুন শব্দ। এর মানে হচ্ছে যে বিছানা বালিশ যে বস্তার মধ্যে গুটিয়ে বন্ধ করে রাখা হয়, তাকে এখানে হোলডোল বলছে। লেখক যে সেটাও গুটাবেন, তিনি সেই শক্তিটাও হারিয়ে ফেলেছেন। তার অর্থ তিনি ক্লান্ত হয়ে পড়েছেন জার্নি করতে করতে, ভ্রমণ করতে করতে। কিন্তু পাঠানদের সাথে ভ্রমণে একটা সুখ আছে। সেটা কোন সুখ? যে কাজটা আমরা সহজে করতে পারি না, কিন্তু পাঠানরা সে কাজটা সহজেই করে দেয়। অর্থাৎ তারা অনেক আন্তরিক। এরপরে আমরা পরের অংশটিতে চলে আসি। ইতোমধ্যে গল্পে গল্পে জেনে গেছি পাঠান মুলুকের প্রবাদ। দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। গাড়ি পেশাওয়ার পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে পৌঁছবো তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি।
এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়ালো। বাইরে ঠাঠা আলো, 9টা বাজলো কি করে, আর পেশাওয়ারে পৌঁছলুম বা কি করে। এখন চেয়ে দেখি সত্যি 9টা বেজেছে। এই অংশটুকুতে বোঝা গেল যে পেশাওয়ার দিনের বেলা কাদের অধীনে থাকে, ইংরেজদের, আর রাতের বেলা পাঠানের। অর্থাৎ এই গল্পটি ইংরেজ শাসনামলে রচিত হয়েছে বলে এখানে কিন্তু কিছুটা ইংরেজদের কথা ফুটে উঠেছে। আর এখানে লেখক কখন পৌঁছলেন, ঠিক রাত 9টায়। এখানে আর একটা বিশেষ দিক আছে, দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি যে বাইরে ঠাঠা আলো, 9টা বাজলো কি করে, কিন্তু এখন দেখছি কি যে রাত 9টা বেজেছে। অর্থাৎ এই অংশটুকুতে বোঝা গেল পেশাওয়ারে রাত 9টার সময়ও কিন্তু ঠাঠা আলো, অর্থাৎ দিনের বেলার মতো আলো জ্বলছে। পরের পৃষ্ঠায় চলে যাও। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম 6 ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। তার মানে কি যে কেউ একজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, এগিয়ে আসছেন। সে তার উচ্চতা কীরকম, 6 ফুট ওজনের। অর্থাৎ তারা, এটা কিন্তু পাঠানদের একটা বৈশিষ্ট্য যে তারা এতটাই লম্বা হয়ে থাকে যে 6 ফুটের চেয়েও বেশি। আর প্ল্যাটফর্মে কি ছিল না, প্ল্যাটফর্মে কোনো ভিড় ছিল না। প্ল্যাটফর্ম শব্দের অর্থ কি, যেখানে রেলগাড়ি থামা হয় সেই স্থানটিকেই কি প্ল্যাটফর্ম বলা হচ্ছে। তিনি এসে উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। অর্থাৎ যে লোকটি লেখকের নাম মানে লেখককে গ্রহণ করার জন্য আসছেন তার নাম কি, শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাতে এগিয়ে দিলাম। তিনি তার 2 হাতে সেটি লুফিয়ে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সংবর্ধনায়। এখানে কি লেখক যখন অর্থাৎ শেখ আহমদ আলী যখন তার কাছে আসলো, লেখক তখন কি করলেন, এক হাত বাড়ি, যাকে আমরা হ্যান্ডশেক বলছি, লেখক সেটি করতে চেয়েছেন, কিন্তু শেখ আহমদ আলী তাকে কি করেছে, এক হাতের পরিবর্তে 2 হাত দিয়ে তাকে জড়িয়ে, অর্থাৎ তারা এতটাই আন্তরিক, এতটাই কি আতিথেয়তা প্রবণ যে কি করেছে, 2 হাত দিয়ে তার লেখককে জড়িয়ে ধরেছেন। সঙ্গে সঙ্গে তিনি উর্দু প্রস্তুতি মিলিয়ে অনেক কথা বলছিলেন। তার অনুবাদ ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েনি তো। আমি জি হ্যাঁ জি না করেই যাচ্ছি। অর্থাৎ তার এত প্রশ্নের উত্তর লেখক কিছুটা বুঝছে, কিছুটা বুঝছে না, কিন্তু কি বোঝার ভান করে যাচ্ছে। আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছু শিখে নিলে ভালো করতাম। কারণ কি যে লেখক তাহলে সহজে ওই লোকটির প্রশ্নের উত্তরগুলো দিতে পারত। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হেসড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন। টাঙ্গা মানে কি বলতো, এক ধরনের গাড়ি। আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি, এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা। মানে লেখকের মনে মনে প্রশ্ন হচ্ছে, ভিতরে ভিতরে প্রশ্ন যাচ্ছে। তোমরাই চিন্তা করো, একটা অচেনা জায়গায় যাও, কেউ যদি তোমাকে হাত বাড়িয়ে বলে যে নামেন, কোনোটা রিক্সায় উঠায় দিল, হয়তো বা তোমাকে সেখানে নিয়ে যেতে চাচ্ছে, তুমি কি ভাববে যে আমাকে বোধহয় চিন্তাই করছে, পড়ার জন্য চিন্তা করছে, বা আমাকে কি করছে যে আমাকে বোধহয় কি তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি তো অন্য জায়গায় যাব। কিন্তু দেখো এখানে পাঠানদের মনের মধ্যে কিন্তু এরকম কোনো কি মানে ছিল না, চিন্তা ভাবনা ছিল না যে লেখককে কি করবে, আলাদা কোনো জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করবে, বা তাকে কি করবে, চিন্তাই করবে, তাকে কি তারা অথচ উল্টো কি করছে, পাঠান যে লেখককে গিয়ে নিজস্ব তাদেরকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা দিয়ে লেখককে কি করছে, তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে কি আতিথেয়তা প্রকাশ পাচ্ছে। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা, আন্তরিক। অর্থাৎ এরকম আচরণ দেখে, পাঠানদের এরকম আচরণ দেখে লেখক অবশেষে বুঝে গেল যে ওদের যে অভ্যর্থনা ছিল, অভ্যর্থনা মানে কি সাদরে গ্রহণ, যাকে গ্রহণ করে নেওয়া হয় তাকে আমরা অভ্যর্থনা বলছি। এটা কিন্তু এক ধরনের কি বাক্য সংকোচন। সম্পূর্ণ নির্জলা মানে কি নির্ভেজাল, আন্তরিক মানে কি যে খুবই কাছে, খুবই তাকে যত্ন করছে। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নেই। অর্থাৎ পাঠান কি করছে, লেখককে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাকে সাহায্য করছে এবং তাদেরকে আন্তরিকতা দেখাচ্ছে। আর তখন কি করলো, আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কোনো কথাই নেই। মানে এটা দেখে পাঠানরা আরও বেশি খুশি হয়ে থাকে।
টাঙ্গা তো চলছে পাঠানি কায়দায়। টাঙ্গা মানে কি, আমি কিন্তু প্রথমেই বলেছি, বলো তো কি? টাঙ্গা মানে হচ্ছে একটা গাড়ি, পাঠানি কায়দায় চলছে। পাঠানি কায়দা মানে কি, একটু চিন্তা করে দেখো, পাঠানি কায়দা অর্থাৎ আমাদের দেশের মতো কিন্তু সেখানকার গাড়ি ঘোড়া চলছে না, তার মানে একটুখানি কি অন্যরকম। এখন দেখো আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা বুঝতে পারবে। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। অর্থাৎ আমরা যখন একটা গাড়িকে আসতে দেখি, আমরা কিন্তু একটু সরে দাঁড়াই, সরে কী করি, গাড়িটাকে যেতে দেই, যে আমরা হয় বিপদে পড়বো, না হয় গাড়িটা আমাদের অ্যাক্সিডেন্ট করে দেবে। কিন্তু সেখানকার চালচলন দেখো, যে পাঠান মুলুকে লোকজন যেরকম খুশি সেরকমই চলে, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। বলো তো কি বিশেষত্ব পেলে, যে আমরা সাইড করে দিব, আমাদের দেশে আমরা সাইড হব, গাড়ি কিন্তু চলে যাবে। আর পাঠানে কি হবে, তুমি তোমার মতোই চলবে, গাড়ি নিজেই তার রাস্তা কি খুঁজে নেবে। তার মানে এখানে একটা তোমরা কিন্তু বুঝতে পেলে যে কোথাকার মানে পার্থক্যটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো আমি মনে করছি। গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়, ঘন্টা বাজানো চিৎকার বৃথা। অর্থাৎ যতই ওরা ঘন্টা বাজার চিৎকার, এটা কি ওদের মতোই, মানে ওরা এক কথায় স্বাধীন চেতা। ওখানকার লোকজন কি স্বাধীন চেতা, নিঃস্বাধীন, ওদের মধ্যে কি নেই যে ওরা নিজেরাই নিজেদের মতো চলবে আর বাকিরা তাদের মতো, তারা অর্থাৎ গাড়ি ঘোড়া যেভাবে সেভাবেই তারা যাবে। খাস পাঠান কখনো কারো জন্যে রাস্তা ছেড়ে দেয় না, সে স্বাধীন, রাস্তা ছেড়ে দিলে তার স্বাধীনতা রইল কোথায়? অর্থাৎ তারা যে স্বাধীন চেতা এটা প্রকাশ করছে, তারা যদি রাস্তায় ছেড়ে দিল, তাহলে কি তাদের স্বাধীনতাটা এখানে প্রকাশ পেল? অর্থাৎ এখানে কিন্তু স্বাধীন মানে তারা যে স্বাধীনতা ভাবে, এটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। কসুর মানে কি? দোষ। ধরা যাক ঘোড়ার নালের চাট লেগে তার পায়ের এক খাবলা মাংস উড়ে গেল, এতে সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশে ডাকাডাকি করে না। অর্থাৎ মনে করো তুমি হাঁটছো, এখন ওই সময় যদি কেউ তোমাকে একটু সামান্য লাগায়, তুমি কি করবা? তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবা, উল্টো তুমি আর একটা তাকে মারবা, এভাবে একটা মারামারি কাটাকাটি হয়ে কি পরিবেশটা বিশৃঙ্খলা হয়ে গেল। কিন্তু পাঠানে কি হবে, যে তারা কোনো তীব্র প্রতিবাদ করবে না, তারা মারামারিও করবে না, গালাগালিও করবে না, কি করবে? পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞাসা করবে, দেখতে পাস না গাড়োয়ানো স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই? ব্যাস, যে যার পথে চললো। শুধু একটুখানি বলবে তোর চোখ নেই, তুই দেখিস না। খুব ভদ্রভাবে তারা কিন্তু একটা কথা বলে সে জায়গাটা থেকে সরে দাঁড়ায়। অর্থাৎ এখানে একটা ভদ্রতা আচরণ প্রকাশ পায়। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পাঠান মুলুকের গল্পটি বুঝতে পেরেছো। এখানে একটাই বিষয়, যে পাঠানদের কি জীবনের বৈচিত্র্যতা, তারা কীরকম জীবনযাপন করছে, তাদের আতিথেয়তা, তাদের রাস্তাঘাটগুলো কেমন, সেখানকার গাড়ি ঘোড়া কীভাবে চলছে, এই বিষয় তিনটি। আর কি, যে অতিথিদের সাথে তারা কীরকম, তারা অতিথি পরায়ণ, তারা মানে কীরকম আচরণ করে, মূলত এই বিষয়গুলো কিন্তু সৈয়দ মুজতবা আলী তার গল্পে তুলে ধরেছেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কিছু শব্দার্থ পড়ব, যে শব্দার্থগুলো অনুশীলনীতে দেওয়া আছে। দেখো একটু, আমি পড়ি, তোমরা শোনো। স্নানাভাবে মানে স্নেহের অভাব, অর্থাৎ গোসল করতে না পারায়। এক রত্তি মানে কি? একটুকু। হোল্ডল মানে কি? পূর্বেই কিন্তু বলে দিয়েছি, মনে আছে তোমাদের? হোল্ডল মানে হচ্ছে একটা বস্তার মধ্যে বিছানা বালিশ যেখানে গুছিয়ে রাখা হয়। ঠাঠা আলো মানে কি? একটা তেজি আলো, যা চোখ মেলে দেখা যায় না, রৌদ্রের তেজটাকে বোঝানো হয়েছে এখানে। আলিঙ্গন মানে কি? কোলাকুলি করা। পশতু হলো আমাদের বাংলা, ইংরেজি, হিন্দির মতো এক প্রকার ভাষা, একটি ভাষার নাম। অভ্যর্থনা মানে কি? আদর করে ডেকে আনা। নির্জলা মানে কি? নির্ভেজাল, বৃথা, কাজ না হওয়া বা কাজ হয়নি যেটা, অযথা। খাস মানে কি? আসল। ঘোড়ার নালের চাট মানে কি? ঘোড়ার পায়ে লাথি। অবজ্ঞা, তুচ্ছতা। টাঙ্গা এক ধরনের কি গাড়ি। পশুর মানে দোষ। প্ল্যাটফর্ম পূর্বেই কিন্তু বলে দিয়েছি, যেখানে কি রেলগাড়ি থামে, তাই না? স্টেশন বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও, কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো একবার দেখো। সর্দার রোজিকে চেনা যায় কি দেখে? সর্দার রোজি চেনা খুবই সহজ। তার চুল বাঁধার স্টাইল, তারপরে কি তার পাগড়ি পাকানো, এরপর কি বলতো দাড়ি সাজানো। এর দেখে বোঝা যাচ্ছে যে তাদের কি নিশ্চয় দাড়িটা অনেক বড়, এই জন্য দাড়ি সাজানো হয়। তারপরে মাথায় যে পাগড়ি পরে, এই পাগড়ি বাঁধার স্টাইল,
এগুলো দেখে মূলত সর্দারকে চেনা যায়। এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। দিনের বেলা ও রাতে পেশাওয়ার সহজে কি হয়? দিনের বেলা আমরা জেনে গেছি, দিনের বেলা হলো ইংরেজদের, আর রাতের বেলা কাদের? পাঠানদের। এটুকু লিখলেই হবে। পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে? পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা, আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠানদের আর নেই। এবং সে অতিথি যদি কি হয়, বিদেশি হয়, তাহলে কিন্তু কোনো কথাই নেই। পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায়? যেভাবে খুশি তারা সেভাবেই চালায়। অর্থাৎ তারা হলো কি স্বাধীন চেতা। তারা এঁকে বেঁকে নিজেরাই রাস্তা করে নেয়। সেখানকার কি হয়, ঘন্টা বাজানো, চিৎকার, এগুলো কিন্তু বৃথা। গাড়ির ধাক্কার আঘাত পেলেও তারা কোনো চিৎকার চেঁচামেচি কিছু না করে কিভাবে শুধু একটা কথাই বলে, তোর চোখ নেই, তুই দেখতে পাস না। অর্থাৎ তারা কি একটু ভদ্রভাবে কথাটি বলে তারা কিন্তু সে জায়গাটি ত্যাগ করে। তো বন্ধুরা, গল্পটি আজকে আমরা পড়লাম এবং গল্পটি লেখক সম্পর্কে জানলাম, কিছু শব্দার্থ ছিল, শব্দার্থগুলো জানলাম। আর একটা বিষয়, এখানে কিন্তু কিছু রয়েছে বিপরীত শব্দ। তোমরা বিপরীত শব্দগুলো একবার দেখে নাও। আমি বলি, তোমরা একটু শোনো। আরম্ভ, শেষ, গরম, ঠান্ডা, কঠিন, কে, সহজ বা সরল, ভিতর, বাহির, দিন, রাত, দাঁড়ানো, বসানো, অন্ধকার, উঁচু, নিচু। তো আজ এ পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ যেগুলো থাকবে, আমি যে বিষয়টি পড়ালাম পাঠান মূলকের থেকে তোমরা কি বুঝতে পারলে, সেটা তোমরা বারবার করে রিডিং করবে এবং এখান থেকে যে লাইনগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেটা তোমরা দাগিয়ে রাখবে, কারণ সেখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। এরপরে কি বলো তো, যে তোমরা জানো প্রতিটি গল্প থেকে কিন্তু আনসিন, অর্থাৎ ওই গল্পের আলোকে আরেকটি প্যাসেজ থাকে। তার মানে তোমাদের কি গল্পটি বারবার করে পড়ে গল্পটি সম্পর্কে ধারণা নিতে হবে, কারণ যাতে তোমরা সেখান থেকে কি 3টি প্রশ্ন মানে শব্দার্থ 3টি প্রশ্নের উত্তর দিতে পারো। এজন্য তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে, তোমরা গল্পটি বারবার করে পড়বে, গল্পের মতো করে আরেকটি উদ্দীপক তৈরি করবে। আর কি করবে, যে প্রশ্নগুলো আমি পড়ালাম সেই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে খাতায় লিখবে। স্কুল খুললে আমি সেগুলো চেক করে দেব। এবং শব্দার্থ যেগুলো পড়ালাম, শব্দার্থগুলো বেশি 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 করে পড়বে, কারণ তোমরা জানো শব্দার্থ থেকে কি কি আসে বলো তো? এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ আর শব্দার্থ তো আছে, এছাড়াও যুক্তবর্ণ রয়েছে। তো এগুলো তোমাদের বাড়ির কাজ থাকছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।